দুর্নীতিবাজদের রাতের ঘুম রীতিমতো হারাম হয়ে গেছে, কারণ তিনি কোনো সাধারণ নেতা নন। তিনি একাই 100 স্পিকারের চেয়ারে বসে তিনি এমন এক ভেলকি দেখিয়েছেন যা দেশের রাজনীতিতে কেউ স্বপ্নেও ভাবেনি। বঙ্গভবনে লাল গালিচায় পা রাখতে যাচ্ছেন এই আপোষহীন নেতা। রাজনীতিতে তারেক রহমানের এই এক মাস্টার স্ট্রোক কি বদলে দেবে পুরো বাংলাদেশের হিসেব নিকেশ? সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ সচিবালয় জানায়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলায় নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং আজ 12 জুলাই রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারত শেখ হাসিনাকে বের করে দিচ্ছেন, এমনকি শুধু শেখ হাসিনাকে নয়, আওয়ামী লীগের যত নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছে প্রত্যেককে বের করে দিচ্ছেন 3টি কারণে। আজ আমি এই 3টি কারণে বলবো কি কি কারণে শেখ হাসিনাকে বের করে দিচ্ছে ভারত। আসন্ন ডিসেম্বরে হবে আওয়ামী লীগ বসন্ত। শেখ হাসিনা আসবে মানে আসবেই ডিসেম্বরে। শেখের বেটি কথা দিছে মানে কথা দিছে, এখানে কোনো যদি কিন্তু হবে না। শেখের বেটি আসছে, রাজপথ হাসছে অথবা রাজপথ কাঁপছে। হিজড়ার যেমন বাচ্চা হয় না, হওয়া সম্ভব না, এই শেখ হাসিনাও আইনের আওতায় না এসে এই আদালত ফেসনা করে বাংলাদেশে আসা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কিছু সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুতেই আশা করি প্রত্যেকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা একটু মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। হ্যাঁ, দেখে শুনে বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। কেননা ভিডিওর শুরুতে যে এই ছোট্ট ছোট্ট ভিডিওর অংশ বিশেষগুলো আপনারা দেখেছেন, সেগুলো দিয়েই আজকের এই ভিডিওটি সাজানো, আজকের এই এপিসোডটি সাজানো। তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন ভাই, অজানা কিছু কথা। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাবো। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম টাটকা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। কোনো সাধারণ নেতা নন, তিনি একাই 100 স্পিকারের চেয়ারে বসে তিনি এমন এক ভেলকি দেখিয়েছেন যা দেশের রাজনীতিতে কেউ স্বপ্নেও ভাবেনি। নিজের দলের লোক হলেও দুর্নীতিবাজ আর মিথ্যাবাদীদের তিনি ছাড় দিচ্ছেন না এক চুলো। আর এবার খোদ রাজনৈতিক অঙ্গনে কান পাতলেই শোনা যাচ্ছে এক বিশাল গুঞ্জন। স্পিকারের চেয়ার ছেড়ে এবার কি তবে সরাসরি বঙ্গভবনে লাল গালিচায় পা রাখতে যাচ্ছেন এই আপোষহীন নেতা? রাষ্ট্রপতি হিসেবে কি তবে মেজর হাফিজকে বেছে নিতে যাচ্ছেন তারেক রহমান? রাজনীতিতে তারেক রহমানের এই এক মাস্টার স্ট্রোক কি বদলে দেবে পুরো বাংলাদেশের হিসেব নিকেশ? ঘটনার শুরু খুব বেশি দিন আগের নয়। শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের ভেতরে ঘটে যায় এক অভূতপূর্ব কাণ্ড, যা দেখে সবার চোখ কপালে ওঠার জোগাড়। সংসদে তখন পিনপতন নীরবতা। ঠিক সেই মুহূর্তে তারেক সরকারের এক বিশাল ক্ষমতাধর মন্ত্রী হুট করে দাঁড়িয়ে বিরোধী দলের দিকে আঙুল তুলে গলা বাজিয়ে শুরু করলেন। সোজা কথায় তিনি বলে বসলেন, বিরোধী দলে নাকি কোনো আসল বীর মুক্তিযোদ্ধা নেই। এমন বেফাঁস কথায় পুরো সংসদ কক্ষে রীতিমতো লঙ্কা কাণ্ড বেঁধে যাওয়ার উপক্রম। কিন্তু স্পিকারের সবচেয়ে দামি চেয়ারে বসে থাকা মেজর হাফিজ এসব হজম করার পাত্র নন। তিনি 1 সেকেন্ডও সময় নষ্ট করলেন না, মাইক অন করে বেশ কড়া গলায় ওই মন্ত্রীকে থামিয়ে দিলেন। বুক চিতিয়ে সবাইকে জানিয়ে দিলেন, বিরোধী দলেই এমন এক বীর আছেন যার সাথে তিনি নিজে 1971 সালে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। স্পিকারের এমন কড়া কথায় তারেক সরকারের মন্ত্রীদের রীতিমতো হাওয়া টাইট হয়ে যায়। সেই মন্ত্রী মাথা নিচু করে নিজের সিটে গিয়ে বসে পড়েন। অন্যদিকে বিরোধী দল জামায়াত ইসলামীর নেতারা খুশিতে টেবিল চাপড়ে হাততালি দিতে শুরু করেন। সরকারি দলের স্পিকার হয়ে বিরোধী দলের পক্ষে এমন সাফাই গাওয়ার সাহস বাংলাদেশের রাজনীতিতে খুব কম মানুষেরই আছে। এই ঘটনার পর থেকেই সরকারি দলের ভেতরে একটা বড় কাঁপুনি ধরেছে। সবাই বুঝতে পেরেছে এই লোক কারো কথায় উঠবস করার মতো পাত্র নন। তার এই দাপুটে স্বভাবের কারণে অনেকেই তখন তার সামনে কথা বলতে গিয়ে ভিমরি খাচ্ছিলেন। দুর্নীতিবাজ আর মিথ্যাবাদী মন্ত্রীদের নাকে দড়ি দিয়ে ঘোরানোর ক্ষেত্রে এই পাক্কা খেলোয়াড় এক বিন্দু ছাড় দিতে রাজি নন। আরেকটি ঘটনা সবার চোখ আরও ভালোভাবে খুলে দিয়েছে। একজন ক্ষমতাধর মন্ত্রী সংসদে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী 1 তারিখের মধ্যে গ্যাস সংকটের বিশাল সমাধান তিনি করে ফেলবেন। কিন্তু বাস্তবে সেই 1 তারিখ পার হয়ে গেলেও গ্যাস সমস্যার কোনো সমাধান হয়নি। সেই মন্ত্রী যখন আবার সংসদে নিজের দফতরের ফাইল নিয়ে মাতব্বরি দেখাতে মাইক হাতে নিলেন, স্পিকার মেজর হাফিজ তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। পুরো দেশের সামনে তাকে এমন এক জবর শিক্ষা দিলেন যা দেখে সবার চক্ষু চড়ক গাছ। তিনি ওই মন্ত্রীকে সোজা কথায় মনে করিয়ে দিলেন, সংসদের প্রতি মিনিটে জনগণের অন্তত 2 লাখ টাকা খরচ হয়। তাই সেখানে দাঁড়িয়ে ফাঁকা বুলি বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। জনগণের ট্যাক্সের টাকায় চলা এই সংসদে ছিনিমিনি খেলার কোনো অধিকার আর কারণে তিনি যত বড় নেতাই হন না কেন,
তারেক সরকারের মন্ত্রীরাও এখন স্পিকারের সামনে কথা বলতে গেলে রীতিমতো ঘাম ছুটিয়ে ফেলেন। দীর্ঘ 40 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে এই মানুষটির দুর্নীতির এক কানাকড়িও কেউ স্পর্শ করতে পারেনি। আর ঠিক এই পাহাড় সমান সততাই দুর্নীতিবাজদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আর তারা ভালো করেই জানে মেজর হাফিজের মতো একজন নেতা যদি একবার রাষ্ট্রপতির চেয়ারে বসতে পারেন তবে তাদের দুর্নীতির রাজত্ব চিরতরে মাটিতে মিশে যাবে। অতীতের দিনগুলোর দিকে তাকালে বোঝা যায়, বিশেষ করে হাসিনার আমল স্পিকারের চেয়ার মানেই ছিল সরকারি দলের যা ইচ্ছা তাই করার একটা হাতিয়ার। কিন্তু তারেক সাহেবের সরকারে এসে মেজর হাফিজ সেই পুরনো আর নোংরা নিয়মকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে এক নতুন ইতিহাস তৈরি করেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন নিরপেক্ষতা কাকে বলে। এই ধারাবাহিকতায় সরকারি দলের কেউ বিরোধী দলের কাউকে অন্যায়ভাবে আক্রমণ করলে স্পিকার নিজেই ঢাল হয়ে দাঁড়িয়ে যান। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যে কেউ উল্টোপাল্টা বকার চেষ্টা করলে তাকে নাকানি চুবানি খাওয়াতে তিনি একটুও পিছপা হন না। উল্টো তার এই কড়া শাসনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিংবা তুখোর বক্তা আন্দালিব রহমান পার্থ কেউই ছাড় পাননি। ভুল বা অন্যায়ের ক্ষেত্রে তিনি পদের কোনো বাছ বিচার করেন না। তার কাছে মন্ত্রী আর সাধারণ সংসদ সদস্য একদম সমান। সবচেয়ে বড় চমকটা তিনি দিয়েছেন জামায়াতে ইসলামীকে নিয়ে। রাজনৈতিক অঙ্গনে জামায়াতকে নিয়ে যখন নানা রকমের কাদা ছোঁড়াছুড়ি চলে তখন এই নেতা সত্যের খাতিরে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন জামায়াতে ইসলামী দেশের সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক দল। সরকারি দলের এত বড় পদ থেকে বিরোধী দলের এমন প্রশংসা করার সাহস কেবল এই বীরের পক্ষে সম্ভব। তবে মেজর হাফিজের আজকের এই সমতায় বা চূড়ায় পৌঁছানোর পথটা মোটেও সহজ ছিল না। 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এই মানুষটির জীবনের প্রতিটি বাঁক যেন এক একটি সিনেমা। হাসিনার আমলে রাজপথে লড়াই করতে গিয়ে নিজের জীবনে মোট 5 বার জেল খেটেছেন তিনি। তবুও তার ভেতরের তেজ এতটুকু কমেনি। তিনি কখনো ক্ষমতার লোভে কারো পা চাটেননি, করেননি কোনো সস্তা চামচামি। 1986 সালে ভোলার মানুষের ভালোবাসায় প্রথমবারের মতো সংসদ সদস্য হন তিনি। এরপর 1992 সালে বিএনপিতে যোগ দিয়ে ধাপে ধাপে মন্ত্রী এবং দলের সবচেয়ে বড় নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। 2007-8 সালে সেনা সমর্থিত সরকারের আমলেও দলের ভেতরে এক বড় ঝামেলার মুখে পড়েন তিনি। সে সময় শোকজ নোটিশও পেতে হয়েছিল তাকে। এখানেই শেষ নয়, 2018 সালে নির্বাচনের আগেও তাকে ঘিরে নতুন দল গঠনের বিশাল গুঞ্জন ডালপালা মেলেছিল, যেখানে ক্রিকেটার সাকিব আল হাসানেরও যোগ দেওয়ার কথা ছিল। অনেকেই তখন ভেবেছিলেন হাফিজ হয়তো এবার দল ছাড়বেন, কিন্তু এত মান অভিমান আর ঝড়ের পরেও তিনি কখনো দল ছাড়েননি। দীর্ঘ 4 দশকে তিনি এক দলে নিজের জায়গা ধরে রেখেছেন। তার এই লম্বা সময় ধরে লেগে থাকা আর সততার বড় পুরস্কারটা আসতে যাচ্ছে 2026 সালের পর। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে প্রথমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বানান, এরপর তাকে বসিয়ে দেন সংসদের সবচেয়ে বড় স্পিকারের চেয়ারে। তারেক রহমান খুব ভালো করেই জানতেন কাকে কোথায় কখন বসাতে হয়, কারণ 2026 সালের এই জুলাই মাসে এসে ঢাকার অন্দরমহলে সবচেয়ে বড় খবর উঠছে বাতাসে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে যাওয়ার পর সেই জায়গায় বঙ্গভবনের চেয়ারে মেজর হাফিজের নাম সবার উপরেই শোনা যাচ্ছে। আর এই খবর শোনার পর থেকেই অনেকের হাওয়া টাইট হয়ে গেছে। মাস্টার মাইন্ড হাফিজকে আটকাতে দলের ভেতরেই চলছে বিশাল ষড়যন্ত্র। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো দলের পুরনো নেতারাও ভেতরে ভেতরে অনেক কলকাঠি নাড়ছেন। বিশেষ করে জামায়াতে ইসলামী নিয়ে মেজর হাফিজের কথাবার্তা এবং অতীতের এই সেনা সমর্থিত সরকারের আমলের পুরনো ঝামেলাগুলো সামনে এনে তাকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে জোট কদমে। বিএনপির একটা অংশ কোনোভাবেই চাইছে না হাফিজের মতো একজন চরম সত্যবাদী নেতা রাষ্ট্রপতির চেয়ারে বসুক। অন্যদিকে দুর্নীতিবাজ নেতারা তো তেলে বেগুনে জ্বলে উঠেছেন। তারা বুঝতে পেরেছেন হাফিজ যদি বঙ্গভবনে ঢোকেন তবে তাদের খেল চিরতরে খতম হয়ে যাবে। সবাই যখন মেজর হাফিজকে আটকাতে ব্যস্ত, ঠিক তখনই সবার চোখ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। এমন এক পাক্কা খেলোয়াড় রাষ্ট্রপতির চেয়ারে বসলে পুরো দেশের হিসাব নিকাশ একদম বদলে যাবে। মির্জা ফখরুলের আপত্তি আর দুর্নীতিবাজদের ভয়কে পাত্তা না দিয়ে তারেক রহমান কি সত্যি মেজর হাফিজকে তুরুপের তাস বানাবেন? স্পিকারের এই দাপট কি এবার সত্যি বঙ্গভবনের লাল গালিচায় পা রাখবে? দর্শক, রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই। তবে আপনার কি মনে হয়, মেজর হাফিজউদ্দিন আহমেদ কি রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের পরবর্তী অভিভাবক হিসেবে যোগ্য, নাকি মির্জা ফখরুলের আপত্তিতেই আটকে যাবে তার ভাগ্য? ভারত শেখ হাসিনাকে বের করে দিচ্ছেন, এমনকি শুধু শেখ হাসিনাকে নয়, আওয়ামী লীগের যত নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছে প্রত্যেককে বের করে দিচ্ছেন 3টি কারণে। আজ আমি এই 3টি কারণে বলবো কি কি কারণে শেখ হাসিনাকে বের করে দিচ্ছে ভারত। শেখ হাসিনাকে যখন বের করেই দিবি, নিজে থাকতেই পারবেন না, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি ঝুঁকি নিয়ে ডিসেম্বরে দেশে আসবেন, এমনকি আত্মসমর্পণ করবেন। মূল কারণ হচ্ছে তাকে থাকতে দেওয়া হচ্ছে না। যে 3 কারণে, আজ এই 3 কারণে বলছি। 1 নম্বর কারণ হচ্ছে শেখ হাসিনা জাতিসংঘের রিপোর্ট অনুসারে আন্তর্জাতিক একজন চিহ্নিত অপরাধী, খুনি, সন্ত্রাসী, ফ্যাসিস্ট। এটা প্রমাণিত, সারা বিশ্বে এটা প্রমাণিত। জাতিসংঘে প্রমাণিত হওয়া মানে সারা বিশ্বে প্রমাণিত। তাই জাতিসংঘ ইন্ডিয়াকে ভালো চোখে দেখছে না।
এমনকি আমেরিকা বা ভারতের সাথে যে একটা সুসম্পর্ক ছিল, তাদের যে একটা মিত্র রাষ্ট্র ছিল, শুধু এই শেখ হাসিনাকে কেন্দ্র করে এই ভারত এবং আমেরিকার মিত্র থেকে শত্রুতে পরিণত হয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে এটা, তাকে এর জন্য ইন্ডিয়া বের করে দিতে বাধ্য, বের করে দিবে। আর 2 নম্বর কারণ হলো শেখ হাসিনাকে বের করে দেওয়ার যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্ক এখন দুঃসম্পর্কে পরিণত হয়েছে, মিত্র থেকে এখন শত্রুতে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া যত দূরে যাবে, যত সম্পর্ক খারাপ হবে, ততই বাংলাদেশে চীন এবং পাকিস্তান তারা আধিপত্য বিস্তার করবে, তখন ভারত বেকায়দায় পড়ে যাবে, ভারতের সমস্যা হবে। সেই জন্য তাকে বের করে দিবে, এর 2 নম্বর কারণ। আর 3 নম্বর কারণ হচ্ছে ভারতের জনগণ, ভারতের যে সচেতন মহল, তারা বলছে শেখ হাসিনা কোন আইনে, কোন যুক্তিতে তিনি আমাদের দেশে থাকবে। আসন্ন ডিসেম্বরে হবে আওয়ামী লীগ বসন্ত। শেখ হাসিনা আসবে মানে আসবেই ডিসেম্বরে। শেখের বেটি কথা দিছে মানে কথা দিছে, এখানে কোনো যদি কিন্তু হবে না। শেখের বেটি আসছে, রাজপথ হাসছে অথবা রাজপথ কাঁপছে। আমরা স্বৈরাচার স্বৈর শাসকের এগেনিস্টে কথা বলার যে একটা ধারা, একটা যে পন্থা, একটা যে প্যাটার্ন, ওই জায়গাটা থেকে আমরা বের হয়ে এসে আমরা নর্মালি কথা বলি। মানে বুঝতে চাচ্ছি যে ধরেন আমি আওয়ামী লীগ বিরোধী, আপনি আওয়ামী লীগ বিরোধী, এখন আপনি আওয়ামী লীগের ভালো কেউ আপনি খারাপ বলার ট্রাই করবেন, চেষ্টা করবেন। ওই জায়গাটা থেকে বের হয়ে আমরা যদি লিগেল কথাগুলো বলি, মানে আবেগ দিয়ে না বলে বাস্তবতা যেটা সেটা বলার চেষ্টা যদি করে থাকি, তাহলে আমরা টু দ্য পয়েন্টে কথা বলতে পারবো এবং বুঝতে পারবো অ্যানালাইসিসের জায়গা থেকে আমাদের ডিপের যে কথাগুলো ওগুলো বের হয়ে আসবে এবং আমরা আলোচনা সমালোচনা করে একটা জায়গায় একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। আওয়ামী লীগ ফিরে আসবে বা শেখ হাসিনা ফিরে আসবে এবং তার কলিগদের সাথে নিয়ে ফিরে আসবে, এটা রয়টার্সদের জায়গা থেকে তাদের এটা নিউজ হয়েছে বা করানো হয়েছে বা তারা করছে, ফিউচার দেখে যেভাবে হয়েছে জিনিসটা। হাসিনার জায়গা থেকে ক্লিয়ার যে আমরা ডিসেম্বরে দলবল সহ ফিরে আসছি, নেতাকর্মীরা প্রস্তুত থেকো, এই তো হচ্ছে কথা। এখন আসলে বাস্তবতা কি? বাস্তবতা আসলে শেখ হাসিনা ফিরে ডিসেম্বরে আসবে কিনা, সে এই ভুল করবে কিনা বা তার জায়গা থেকে সঠিক কাজ করবে কিনা, এটা দেখার বিষয়। এখন এই জায়গাটা থেকে মতানৈক্য রয়েছে বা বিশ্লেষকদের বা যারা চিন্তা ভাবনা করে গবেষণা করে যে শেখের বেটি কথা দিছে এবং শেখের বেটির ওই সাহসটুকু আছে ফিরে আসা, তাতে তাকে জেল খাটুক অথবা ফাঁসি হোক, যেটাই হোক না কেন, তার ফিরে আসার মন মানসিকতা, তার সাহসটা আছে। এখন করবে কি করবে না সেই জন্য আমাদের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমাদের যেটা কথা বা চিন্তা ভাবনা, শেখ হাসিনা আসলে পালাইয়া তো আসবে না। মানে ধরেন যেভাবে সে গেল স্বৈরাচার আখ্যা নিয়ে, স্বৈর শাসকের আখ্যা নিয়ে, যেভাবে ছাত্র জনতাকে গুম খুন হত্যা করে গণকবর দিয়ে গণখুন করে যেভাবে দেশ ছাড়তে বাধ্য হলো, সে যেটাই বলুক না কেন যে আমি টুঙ্গিপাড়া যাচ্ছিলাম, আমাকে ভুল বুঝাইবে, আমাকে আমার অবর্তমানে আমাকে না জানাইয়া ইন্ডিয়া নিয়ে আসা হয়েছে, পাশের দেশে নিয়ে, তার তার ব্যক্তিগত ব্যাপার, সে কি বললো না বললো। কিন্তু আমরা বাস্তবতা দেখেছি যে আমাদের দেশের ছাত্র জনতা জীবন দিয়েছে এই স্বৈরাচার মুক্ত একটা দেশ গড়ার জন্য। এখন এই জায়গাটায় আওয়ামী লীগের বলেন এই ফেসিবাদ স্বৈরাচার স্বৈর শাসকের গোষ্ঠীর কোনো ধরনের সিম্পেথি, কোনো ধরনের টান, কোনো ধরনের যে বিচার চাওয়ার যে ব্যাপারটা, এটা টোটালি নাই। সেই জায়গা থেকে যেটা হলো যে উনি যখন ফিরে আসবে নিশ্চয়ই চুপি করে হঠাৎ করে আসবে না, অমুক তারিখ আসতেছে, তাকে তো বর্ডার ক্রস করে যে সে আসবে বিষয়টা কিন্তু সেরকম না। কারণ পালাইয়া যাওয়াটা ইজি হয়েছে, কিন্তু পালাইয়া দেশে আইসা যে কার্যক্রম বা থাকবে সেটা কিন্তু ইজি হবে না, কখনোই না। যে কোনো জায়গায় মব ক্রিয়েট হয়ে যেতেই পারে। কারণ 5ই আগস্টের আগে পরে যে লাখ লাখ হাজারো জনতা, যে ছাত্র জনতা মাঠে ছিল, সেই ছাত্র জনতাটা কিন্তু দেশেই আছে। এমন না যে প্রতি ঘরে ঘরে এখনই বলতেছে যে হাসিনার বিকল্প নাই। এটা গুটি কয়েক মানুষ বলে, এটা গাজীপুরে বলেন, এটা ওই অমুক জায়গায় বলেন, তমুক জায়গায় বলেন, চট্টগ্রামে বলেন, 20-25 জন মানুষ নিয়ে মিছিল স্লোগান হয়, তারাই আসলে বলে যে হাসিনার বিকল্প নাই। কিন্তু সেই সময় যে চিচি হাসিনা লজ্জায় বাঁচিনা বা হাসিনা মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাইজের একটা যে গণজোয়ার উঠছিল, সেই গণজোয়ার কিন্তু এখন ওঠে নাই। যেটা বলতেছিলাম যে হাসিনা শাহজালাল বিমানবন্দরে আসবে, আসার পরে সরকার কি করবে? সরকার যদি সে আইসাই পড়ে, সরকার কি করবে? একজন সে স্বৈরাচার হোক, স্বৈর শাসক হোক, মানুষ তাকে পিটিয়ে মাইরে ফেলুক, এটা গভর্নমেন্ট চাবে না, এটা বিশ্ব চাবে না, তার আইনি প্রক্রিয়ায় হোক এটাই চাবে। এবং যারা বিচারের উপর নির্ভরশীল, বিচারকে বিশ্বাস করে, আইনকে বিশ্বাস করে, ওই মানুষগুলো চাবে যে হাসিনা যদি দেশে ফিরে আসে তাহলে কোর্টে আসুক, বিচার হোক, তার ফাঁসি হোক, আইন যেটা বলে, আইনের রায় যেটা হয় সেটা হোক। কিন্তু এইটার বাহিরেও বিশাল একটা জনগোষ্ঠী আছে যারা শাহজালাল বিমানবন্দরে নামার সাথে সাথে তাকে পিটিয়ে মাইরে ফেলানোর একটা যে ক্ষোভ, বিকজ 1400-2000 মানুষ সে ক্ষমতা টিকে থাকার জন্য মারছে। এই 1400-2000 মানুষের আগেও অসংখ্য মানুষকে গুম খুন, হুজুরদের মাহফিল চলা অবস্থায় মাইক কেড়ে নেওয়া, অনেক হিসাব বাকি হাসিনার সাথে। এখন যেটা হলো লাস্ট এন্ডিং এর কথা, যে হাসিনা দেশে আসলো, দেশে আসার পর সরকার, বর্তমান সরকার, সে চাইবে যে আসলে সেফলি ভাবে তাকে, যত ফাঁসির আসামি, ব্যাপক মামলা আছে, আস্তে করে জেলে চলে যাক। সরকারের যত প্রশাসন আছে বর্তমানে, এগুলোকে দিয়েও এই যে ছাত্র জনতা যে তাকে ধরতে চাইবে, এটা সরকার টিকাইতে পারবে না।
হাসিনার প্রতি যে ক্ষোভ ঝাড়তে যে ছাত্র জনতা যাবে না, সেখানে বলবেন এখন তাহলে আওয়ামী লীগের তো মানুষ আছে, আওয়ামী লীগ ছাত্রলীগ আবার সবাই উজ্জীবিত হয়ে উঠবে, আবার সবাই 5 দিন আগে যাইয়া মনে করেন যে শাহজালাল এয়ারপোর্ট একদম চারপাশে ঘেরাও করে রাখবে, মাঝখানে লাল বাগিচা দিয়ে দেবে, লাল বাগিচা একদম মনে করেন শাহজালাল বিমানবন্দর থেকে একদম মনে করেন কোন কেরানীগঞ্জ বলেন বা কাশিমপুর বলেন বা কেন্দ্রীয় কারাগার বলেন বা যেটাই বলেন না কেন, সেই পর্যন্ত লাল বাগিচা দিবে, হাসিনা ফ্লাই করবে, ফ্লাই করে এসে একদম জেলে ডুববে। বিষয়টা সেরকম হবে না। তাতে আওয়ামী লীগের সব জায়গার নেতাকর্মী, পুরো বাংলাদেশের নেতাকর্মী যদি শাহজালালে নেওয়া হয়, সেই সুযোগ হবে না। কারণ আওয়ামী লীগের নেতাকর্মী যতটা না হাসিনাকে চাচ্ছে, তার চেয়েও দ্বিগুণ বেশি মানুষ হাসিনাকে ধরার জন্য, হাসিনাকে পৃথিবী থেকে নাই করার জন্য তারা রেডি। বিকজ হাসিনা এই দেশে টিকে থাকার জন্য অন্যায়ভাবে ছাত্র জনতাকে গুম খুন হত্যা করছে। পয়েন্ট কি হলো? প্রশাসন ঠেকাইতে পারলো না, মব ক্রিয়েট হলো। এবার আসেন, সামহাউ কোনোভাবে, মিরাক্কেল বলেন, ফরচুনেটলি বলেন আর আনফরচুনেটলি বলেন, কোনোভাবে হাসিনা এসে তারপর তাকে সেফ এক্সিট দিয়ে অথবা তার দলের লোকের ব্যারিকেড দিয়ে, প্রশাসন ব্যারিকেড দিয়ে, কারফিউ দিয়ে 144 জারি করে তাকে জেলে নেওয়া হলো। এরপর কি হবে? এরপর বাহিরে যে ফাইটটা হবে, হাসিনার সাথে কিন্তু দফায় দফায় ফাইট হবে শাহজালাল বিমানবন্দরে। আওয়ামী লীগ, ছাত্র জনতা, বাংলাদেশ পক্ষের মানুষ, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, গণ অধিকার বলেন, এনসিপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, এবি পার্টি, বাম ডান যেটা আছে সবার সাথে আওয়ামী লীগের ফাইট হবে। ওখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষ হতাহত হবে। এবার আসেন, তাকে কোনোভাবে যদি সে জেলে চলে যায়, জেলে চলে যাওয়ার স্কোপটা যদি সে পায়, এরপর কি হবে? ফাইট চলতে থাকবে আগের মতো, ফাইট চলতে থাকবে এবং মানুষ কমতে থাকবে আওয়ামী লীগের জায়গা থেকে। কারণ মানুষ এত তাড়াতাড়ি ভুলে যায় নাই, ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানের জন্য রাস্তায় নেমে আসছিল, ওইটা আরো দ্বিগুণ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর কি হবে? তারা রাস্তায় বসে যাবে। রাস্তায় বসে যাওয়ার পর একটাই শুধু স্লোগান হবে যে হাসিনার ফাঁসি চাই। এই ফাঁসি না নিয়ে এই যে ছাত্র জনতা আবার রাস্তায় নেমে আসলো, তাতে করে 36 জুলাই হোক আর 36 কত 30-60 অঙ্কে আমি ব্যাপক কাছা ভাই। দারুন নাজাদ বসে মানে ফেল করছিলাম, ফেল করার পর আবার বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করে তারপর মনে করেন আমি বোর্ড পরীক্ষা দেওয়ার চান্স পাইছি। 36 + 36 72 জুলাই আসুক আর যাই আসুক, মানুষ রাস্তায় বসে থাকবে, হাসিনার ফাঁসি নিয়ে তারপর মানুষ যাবে। এটাই রিয়েলিটি। আপনি মানেন না মানেন, বলছে না হাসিনার বাবা তুমি রিয়েলিটি মানে নাও। হাসিনার ফাঁসি যদি কোনোভাবে হাসিনা জেলে যাইতে পারে, হাসিনার ফাঁসি না নিয়ে যাবে। এরপর কি হলো? ফাঁসি হওয়ার পর আওয়ামী লীগ আরো খেপে যাবে, আরো রাস্তাঘাটে বের হয়ে যাবে, ওই ফাইট অব্যাহত থাকবে। তারপর মানুষ আরেকটা সুযোগ পাবে আওয়ামী লীগকে একদম নির্মূল করে দেওয়ার জন্য যে প্ল্যান পরিকল্পনা, সেটা নাইবে, তারপর মানুষ রাস্তা থেকে ঘরে যাবে। এখন আপনি দ্বিমত করতে পারেন যে আওয়ামী লীগকে কখনো নির্মূল করা যাবে না, আওয়ামী লীগকে নির্মূল করা যাবে না, আওয়ামী লীগ মানুষ মনে প্রাণে। এখন মনে করেন ধরেন আমার বুকের ভিতরে আওয়ামী লীগ, আপনি তো বুঝতেছেন না, আমি 100 বছর তো মানুষ বাঁচবে না, 20 বছর পরও আমার মনের ভিতরে আওয়ামী লীগ। এখন যেটা হলো, মানুষ যেই জিনিসটা চর্চা করবে যে হাসিনার যদি ফাঁসি হয়, তাহলে আওয়ামী লীগের হিউজ একটা অংশের মনোবল হারাই যাবে আওয়ামী লীগ করার জন্য। যে হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে এই স্বৈর শাসকগিরি, স্বৈরচারী মনোভাব, স্বৈরচারী আচার আচরণের জন্য, স্বৈরচারী দেশ চালানোর জন্য হাসিনার ফাঁসি হয়েছে। এরপর কি হবে? আপনি আওয়ামী লীগ করেন আর যাই করেন, আপনার ভিতরে, মনের ভিতরে, চলাফেরার ভিতরে, আপনার পলিটিক্সের ভিতরে একটা শালীনতা, একটা দেশপ্রেমের যে ব্যাপারটা, এটা যদি না আনেন, আপনি রাজনীতি করে টিকতে পারবেন না। কারণ হাসিনার ফাঁসি হওয়া মানে কি? যে স্বৈর শাসকের ফাঁসি হয়েছে। এখন আর ওই তাং পাং ধর মার খাও, গুম খুন হত্যা, জোর জুলুম, হুজুররা হজ মাহফিল করবে, মাইক কেড়ে নেওয়া, সাদা গাড়িতে মানুষ তুলে নেওয়া, ওই পলিটিক্স আর হবে না। ওই জিনিসটা মানুষ চর্চা করবে, এই জেনারেশন চর্চা করবে, দেখবেন এমনি দেশ পরিবর্তন হয়ে গেছে। সুতরাং হাসিনার এই দেশে যদি সে আসে, ফাঁসির বিকল্প নাই। সুতরাং সাজেশন থাকবে, ওখানে আছেন, ভালো আছেন, সুখে থাকলে ভূতে কিলায়। এটা আমরা চাই না, এটা আমরা হুদে একটা কথা বললাম। আসেন আপনি দেশে সে গণহত্যার বিচার হোক, নতুবা যে মানুষগুলো মারা গেছে তাদের সাথে আমাদের বেইমানি করা হবে। দেশে আসুন, ফাঁসির দড়ি গলায় নিন। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।